সরকারি রাজেন্দ্র কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। পাঠ পরিচয়, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় তৃতীয়, চলতড়িৎ। শুরুতেই আমরা এখানে কতগুলো সার্কিট দেখতে পাচ্ছি। আসলে এই সার্কিটগুলো এই যে এখানে একটি মানে বিন্দুতে কতগুলো কারেন্ট যোগ হচ্ছে, এখানে কতগুলো লুপ আছে, আবার এখানে গালভানোমিটার আছে। আসলে এই যে বর্তনী সংশ্লিষ্ট কথাবার্তা মানে যে বিষয়গুলো বা গালভানোমিটার, তারপর কির্শফের সূত্র, এগুলো নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে এই চিত্র থেকে আমরা আসলে দেখো যে যে ধারণাগুলো পাচ্ছি সেটা হলো, এখানে জি আছে, জি হচ্ছে গালভানোমিটার। এখানে একটা বিন্দুর মধ্য দিয়ে প্রবাহ ও আসছে এবং কিছু বের হয়ে যাচ্ছে। তাহলে এই বিন্দুতে প্রবাহগুলো কেমন হবে? তারপর এই যে লুপ, এর এক একটাকে লুপ বলে, এখানে প্রবাহ কেমন হবে, কোন সূত্র দ্বারা এটা আমরা নির্ণয় করব, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কির্শফের সূত্র, শান্ট, গালভানোমিটার, এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ কির্শফের সূত্রের সাহায্যে কিভাবে তড়িৎ প্রবাহ নির্ণয় করা যায় কোনো বর্তনী, সেটা আমরা দেখব। গালভানোমিটার কি, শান্ট কি, এই সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা আজকের পাঠ থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে এই শিক্ষণফলগুলো রয়েছে হলো, কির্শফের সূত্র কি তা ব্যাখ্যা করতে পারবো, শান্ট কি তা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো, গালভানোমিটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আমরা কেমন হয় সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। শুরুতেই আমরা কির্শফের সূত্র নিয়ে আমরা কির্শফের সূত্র সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। দেখো চিত্রে এখানে একটি বর্তনী দেখানো হয়েছে এবং এখানে একটি বর্তনী দেখানো হয়েছে। এই বর্তনীতে যুক্ত তড়িৎ কোষ, রোধকের মান, এগুলো কিন্তু দেয়া আছে এবং বর্তনীর প্রবাহ মাত্রা I সেটাও দেখানো হয়েছে। এই বর্তনী ঠিক একইভাবে একাধিক তড়িৎ কোষ যুক্ত এবং রোধগুলো কিছু শ্রেণীভাবে আছে, একটি রোধ সমান্তরালভাবে, এই যে এখানে বা সমান্তরালভাবেও রোধ যুক্ত করা আছে। অর্থাৎ এই দুটি বর্তনী কিন্তু দুই ধরনের। এই বর্তনীটা যত সহজ, এই বর্তনীটা কিন্তু এত সহজ নয়। তাহলে এই যে বর্তনীটা, অর্থাৎ যে বর্তনীতে তড়িৎ প্রবাহের মান সব সময় সমান, তাহলে দেখো এই বর্তনীতে তড়িৎ প্রবাহের মান কি সব সময় সমান। কারণ এখানে আর এর মধ্য দিয়ে, R1 এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে, R2 এর মধ্য দিয়ে এই যে সে একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে এবং R3 এর মধ্য দিয়ে সেই একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। তাহলে এই যে এই ধরনের বর্তনী, অর্থাৎ যে বর্তনীর প্রতিটি অংশে বিদ্যুৎ প্রবাহের মান সমান, সেটি হচ্ছে সরল বর্তনী। সেটা কি? সরল বর্তনী। আর দেখো এখানে কিন্তু এই প্রতিটি অংশে তড়িৎ প্রবাহের মান সমান নয়। এখানে প্রতিটি অংশে তড়িৎ প্রবাহের মান সমান নয়। এখানে আছে I1, এখানে I2, এরকম কিন্তু দেখো প্রতিটি অংশে তড়িৎ প্রবাহের মান কি ভিন্ন ভিন্ন। এখানে I3, তাহলে প্রতিটি অংশে তড়িৎ প্রবাহের মান ভিন্ন ভিন্ন। তাহলে কোনো বর্তনীর প্রতিটি অংশে তড়িৎ প্রবাহের মান ভিন্ন ভিন্ন হলে সেই বর্তনীকে আমরা বলবো জটিল বর্তনী। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরল বর্তনী হলো যে বর্তনীতে তড়িৎ প্রবাহের মান সব জায়গায় সমান থাকে, সেটা হচ্ছে সরল বর্তনী। আর যেখানে তড়িৎ প্রবাহের মান কি হয়, প্রত্যেকটি অংশে পরিবর্তন হতে থাকে, তাহলে সেটি হচ্ছে জটিল বর্তনী। এই সরল বর্তনীতে ওহমের সূত্র ব্যবহার করে আমরা তড়িৎ প্রবাহ আমরা সহজে নির্ণয় করতে পারি। কিন্তু এই জটিল বর্তনীতে আমরা কির্শফের সূত্র ব্যবহার করব। কির্শফের সূত্র ব্যবহার করে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি। তাহলে সরল বর্তনীর জন্য প্রযোজ্য কোন সূত্র? ওহমের সূত্র। আর জটিল বর্তনীর জন্য প্রযোজ্য কোন সূত্র? কির্শফের সূত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কির্শফের সূত্র নিয়েই আলোচনা করব। তাহলে কির্শফের সূত্রটি কোন ধরনের বর্তনীর জন্য প্রযোজ্য? মূলত সেটি হচ্ছে জটিল বর্তনীর জন্য। জটিল বর্তনীতে আমরা কির্শফের সূত্র আমরা ব্যবহার করব। কির্শফের সূত্র আমরা জটিল বর্তনীতে ব্যবহার
করব। আর সরল বর্তনীতে আমরা ওহমের সূত্র ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কির্শফের সূত্র আসা যাক। তাহলে আসলে কির্শফের যে প্রথম সূত্র সেটাকে বলা হয় পয়েন্ট থিওরাম বা বিন্দু সূত্র। তো তোমরা লক্ষ্য করলে এখানে দেখা যাবে যে ও একটি বিন্দু, ও বিন্দুতে I1 তড়িৎ প্রবাহ আসছে, I3 আসছে, I2 আসছে, কিন্তু বের হয়ে যাচ্ছে কত? I4, I5। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগণিতীয় যোগফল 0। সেটা কেমন? তাহলে এখানে দেখো আমাদের ও বিন্দুতে কোন তড়িৎ প্রবাহ আসছে? I1। দেখো তড়িৎ প্রবাহের দিক ও বিন্দুর দিকে। তাহলে এখানে কিন্তু ও বিন্দুর দিকে হচ্ছে কত? I1, I2, I3। তাহলে I1 যোগ I2 যোগ I3। বের হয়ে যাচ্ছে কত? I4। তাহলে বিয়োগ কত? I4। বিয়োগ কত? I5। তাহলে সবকটি যোগ করলে এর যোগফল হবে কার? বীজগণিতের যোগফল হবে 0। অতএব সামেশন অফ I ইজ ইকুয়াল টু 0। তাহলে কির্শফের সূত্রটি চার্জের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। কির্শফের সূত্রটা কি? মানে প্রথম সূত্রটি কি বা বিন্দু সূত্রটি চার্জের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। এবার কির্শফের দ্বিতীয় সূত্র বা লুপ থিওরাম আসা যাক। তাহলে এই এক একটি হচ্ছে লুপ, এটাকে একটা লুপ বলবো, এটাকে একটা লুপ বলবো। তাহলে প্রথম একটা লুপ যদি আমরা বিবেচনা করি, তাহলে এখানে তড়িৎচালক শক্তি দেওয়া আছে কত? ই। তাহলে ই আর পজিটিভ, তাহলে এই পজিটিভ প্রান্ত থেকে আমরা যদি শুরু করি তাহলে E1, আর এইগুলো হবে সব হয়ে যাবে কত? এইগুলো হয়ে যাবে নেগেটিভ। যেমন হচ্ছে E1 সমান সমান কত? মাইনাস I1 R1 মাইনাস কত? IR ইজ ইকুয়াল টু 0। তো এটির কথা আমরা চিন্তা করি। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? এই পজিটিভ পার্ট থেকে শুরু করব। কত? E2 E2 মাইনাস কত? I2 R2 মাইনাস কত? IR ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলে যে লুপ থেকে আমরা কিভাবে শুরু করব। এটা যদি পজিটিভ পার্ট থেকে শুরু করি তাহলে এটি ধনাত্মক, বাদবাকি অংশ হচ্ছে কি? ঋণাত্মক। তাহলে দেখো কির্শফের সূত্র থেকে আমরা এখানে লিখতে পারি যে আসলে মূলত এটি কি লিখতে পারি যে আমরা সামেশন অফ ই কে সমান সমান সামেশন অফ আই কে আর কে, অর্থাৎ পরিবাহী বর্তনী জালির যে কোনো বদ্ধ লুপের বিভিন্ন অংশের বিভব পরিবর্তনের বীজগণিতীয় যোগফল হচ্ছে কি? 0। যে পরিবাহীর বর্তনী জালির যে কোনো বদ্ধ লুপের বিভিন্ন অংশের বিভব পরিবর্তনের বীজগণিতীয় যোগফল কি? 0। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই লুপগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এই থেকে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। দেখো কির্শফের সূত্রের সাহায্যে কি করা যায়? কির্শফের সূত্রের সাহায্যে আমরা প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারবো, রোধ পরিমাপ করতে পারবো, বিভব পার্থক্য পরিমাপ করতে পারবো, আর হুইটস্টোন ব্রিজ নীতি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। তাহলে এটি কি কার সূত্রের সাহায্যে করা যায়? কির্শফের সূত্রের সাহায্যে করা যায়। তাহলে এবার আমরা একটা গাণিতিক সমস্যা দেখব। তাহলে দেখো এখানে একটা বর্তনী দেখানো হয়েছে। বলছে যে নিম্নের চিত্রে প্রতিটি রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং এ ও বি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে দুইটি রোধক দেখানো হয়েছে। এই রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা কেমন হবে এবং এ এবং বি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য কেমন হবে, আমরা এটা বের করব। তাহলে এটা তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ যে এই বর্তনীটি দেখো এই একটি অংশ, এই একটি অংশ। তাহলে বর্তনীর কয়টি অংশ? এখানে দুইটি পার্ট আমরা বিবেচনা করতে পারি, একটা হচ্ছে উপরের পার্ট, একটা হচ্ছে নিচের পার্ট। তাহলে আমরা এই বর্তনীর নিচের অংশ নিয়ে প্রথমে কথা বলবো। তাহলে নিচের অংশটা যদি আমি চিন্তা করি তাহলে এই একটা নিচের অংশ। তাহলে এখানে কত আছে? কত? E2 মাইনাস, যেহেতু পজিটিভ এই প্রান্তকে পজিটিভ ধরছি তাহলে E2 বাদ বাকি কত? মাইনাস I1 R1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা E2 এর মান কত? 5। এখানে I1 এর মান দেয়া নেই। তাহলে I1 গুণ R1 এর মান কত? 100 ওহম। তাহলে এখান থেকে I1 এর মান আমরা বের করতে পারি কত? E2 ভাগ R1 সমান সমান 5/100 ইজ ইকুয়াল টু 0.05 অ্যাম্পিয়ার। তাহলে দেখো R1 এর মধ্য দিয়ে কত পরিমাণ কারেন্ট যায়? 0.05 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। আবার বর্তনীর উপরের অংশে লুপ তত্ত্ব প্রয়োগ করে পাই। এই যে উপরের অংশে
এই অংশে আমরা কি প্রয়োগ করে পাই? আমরা লুপ তত্ত্ব প্রয়োগ করে পাই। এখানে দেখো যে এখানে ৩টি বিদ্যুৎ কোষ আছে। তাহলে এখানে দেখো এই বিদ্যুৎ কোষ, এই বিদ্যুৎ কোষ কিভাবে আছে? এটির সঙ্গে এটি আছে হচ্ছে শ্রেণীতে। কিভাবে আছে? শ্রেণীতে। কারণ এর নেগেটিভ প্রান্ত এর পজিটিভ প্রান্তের সাথে যুক্ত। আবার দেখো এর পজিটিভ, এর পজিটিভ, এর নেগেটিভ, এর নেগেটিভ। এই ২ টির শ্রেণী সমবায়ের সাথে এই ইউন আছে কিভাবে? সমান্তরাল সমবায় আছে। তাহলে এই অংশে আমরা যে লুপ তত্ত্বটা প্রয়োগ করব, তাহলে দেখো এখানে বিদ্যুৎ কোষ এটা কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে এখানে কত? E3 যোগ কত? E2 বিয়োগ এটা হবে কত? E1 বিয়োগ I/R2 বিয়োগ কত? I/R2 = 0। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে I এর মান আমরা সহজেই নির্ণয় করতে পারলাম। অর্থাৎ R2 র মধ্য দিয়ে যে প্রবাহ সেটা আমরা কিন্তু বের করতে পারলাম। সেটা পেলাম কত? 0.06 অ্যাম্পিয়ার। তাহলে A ও B এর মধ্যে বিভব পার্থক্য কত? তাহলে ধরি A বিন্দুর বিভব হচ্ছে VA, B বিন্দুর বিভব হচ্ছে VB। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত হবে? এদের মধ্যে বিভব পার্থক্য হবে E2 ও E3 এর বিভবের যোগফলের সমান। তাহলে E2 আছে কত? 5, E3 আছে কত? 4। তাহলে 5 যোগ 4 = 9 ভোল্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আমরা এই কির্চফের সূত্র ব্যবহার করে এই সার্কিট থেকে আমরা বিভব পার্থক্য এবং বিভিন্ন রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা নির্ণয় করতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে এই এই ধরনের জাতীয় যে সার্কিটগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে একটু খেয়াল করবে এবং এই কির্চফের সূত্র ব্যবহার করে তোমরা এই মানে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। এরপর আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শান্ট। দেখো আমাদের কিছু বিদ্যুৎ সুবিধি যন্ত্র আছে, যেমন আছে গালভানোমিটার। গালভানোমিটার কি? গালভানোমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে যে তড়িৎ প্রবাহের অস্তিত্ব এবং পরিমাণ এটা নির্ণয় করা যায়। তাহলে কি করা যায়? অস্তিত্ব নির্ণয় করা যায় এবং এটা দ্বারা পরিমাণও নির্ণয় করা যায়। অর্থাৎ কি পরিমাণ আছে সেটা কিন্তু এর মানে যে তার মধ্যে কি পরিমাণ চার্জের আধিক্য কেমন সেটা কিন্তু বোঝা যায় এই গালভানোমিটারের সাহায্যে। তাহলে এই গালভানোমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে কি করা যায়? যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপ করা যায়, তাকে গালভানোমিটার বলে। এই গালভানোমিটার হচ্ছে বিদ্যুৎ সুবিধি যন্ত্র, অর্থাৎ এটা খুব অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহের মধ্যে দিয়ে গেলেই এটা মানে কাজ করে। তো বেশি পরিমাণ বিদ্যুৎ গেলে এটার বিদ্যুৎ এটার যে মধ্যে যে কয়েল আছে এটা নষ্ট হয়ে যায়। এইজন্য এই গালভানোমিটারের সাথে সমান্তরালে স্বল্প মানের রোধ যুক্ত করে দেয়া হয়। তাহলে এই একটি গালভানোমিটার, জি, এর সাথে আমি কি স্বল্প মানের রোধ, খুব সামান্য পরিমাণ রোধ এটা যুক্ত করে দেওয়া হবে। কিভাবে? সমান্তরালে। তাহলে গালভানোমিটারের যে রোধ তার চেয়ে এই রোধের মান কম। তাহলে বেশিরভাগ বিদ্যুৎ কোথা দিয়ে যাবে? এই শান্টের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ এই যে অংশ দিয়ে যাবে। তাহলে এটাকে বলা হবে শান্ট। তাহলে আমরা বলি যে খুব সামান্য পরিমাণ বা খুব সামান্য মানের রোধক যদি কি করা যায়? গালভানোমিটারের সাহায্যে সমান্তরালে যুক্ত করে দেওয়া যায়, তাহলে সেই ব্যবস্থাকে, অর্থাৎ সেই যে সামান্য রোধ, এই স্বল্প মানের রোধকে বলা হয় কি? বলো শান্ট। তাহলে এখানে কত? শান্ট। এই বর্তনীতে আমরা দেখতে পাচ্ছি যে এসটা হচ্ছে শান্ট, যা গালভানোমিটারের সাহায্যে সমান্তরালে যুক্ত করা হয়েছে। এবার শান্ট সম্পর্কিত কিছু তথ্য আমরা জানবো। তো ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে শান্ট হচ্ছে স্বল্প মানের রোধ, যা যন্ত্রের সাথে সমান্তরালভাবে যুক্ত করতে হয়। আর শান্টের রোধ অবশ্যই যে যন্ত্রের সাথে সমান্তরালে সংযোগ দেয়া হয়েছে তার চেয়ে কি হতে হবে? কম হতে হবে। আর প্রয়োজনীয় নির্দিষ্ট মানের নির্দিষ্ট রোধের গ্যালভানোমিটারে সমান্তরালে যুক্ত করে গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনীয় নির্দিষ্ট মানের নির্দিষ্ট রোধ গালভানোমিটারে সমান্তরালে যুক্ত করে গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে যুক্ত করা যেতে পারে। তো দেখো গ্যালভানোমিটারকে অ্যামিটার এবং ভোল্টমিটার দুইটি হিসেবেই তো ব্যবহার করা যেতে পারে। এটা একটা মেকানিজম। তাই আমরা এই বিষয়ে আমরা পরে কথা বলার চেষ্টা করব। তাই আমরা যেটা জানলাম যে গ্যালভানোমিটারের সাহায্যে আমরা যদি রোধ যুক্ত করি, সমান্তরালে রোধ যুক্ত করি, তাহলে এটাকে আমরা অ্যামিটার হিসেবে ব্যবহার করতে পারবো। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো অ্যামিটার বিদ্যুৎ পরিমাহে বিদ্যুতের পরিমাণ, হ্যাঁ?
যে কারেন্টের পরিমাণ নির্ণয়ে এটা ব্যবহার করা হয়। দেখো এবার শান্টের ব্যবহার। তাহলে শান্টের দুটি ব্যবহার উল্লেখ করা হয়েছে। প্রথম ব্যবহারটা হচ্ছে কি, অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের হাত থেকে যাতে যে বিদ্যুৎ সুবিধি যন্ত্র আছে সেটাকে যাতে রক্ষা করে। আর ২ নাম্বার কথা হচ্ছে শান্টের সাথে আমরা এই স্বল্পমানের রোধ যুক্ত করে আমরা সেটাকে অ্যামিটার হিসেবে ব্যবহার করতে পারি। আবার এটাকে আমরা ভোল্টমিটার হিসেবেও ব্যবহার করতে পারি। তাহলে এটা হচ্ছে আমরা যদি সমান্তরালে যুক্ত করি, এই গালভানোমিটারের সাথে যদি রোধ আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে সেটা অ্যামিটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে সেটাকে ভোল্টমিটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এই বিষয়ে আমরা পরের ক্লাসে আমরা বলার চেষ্টা করব। এবার দেখো, এছাড়া আমরা এখানে শান্ট রোধ যুক্ত করে আমরা অ্যামিটারের পাল্লাও বৃদ্ধি করতে পারি। অর্থাৎ যে পরিমাণ কারেন্ট নির্ণয় করা যায় তার চেয়ে কারেন্টের নির্ণয়ের পরিমাণটা বাড়ানো যেতে পারে সেই অ্যামিটারের সাহায্যে। সেক্ষেত্রে আমরা শান্টের ব্যবহার রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শান্ট ব্যবহার আমরা কোথায় কোথায় করব? আমরা শান্ট ব্যবহার করব হচ্ছে গালভানোমিটারের অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য। ২, আমরা অ্যামিটার তৈরিতেও ব্যবহার করতে পারবো শান্ট। গালভানোমিটারের সাথে যে রোধটা যুক্ত করব সেটা ব্যবহার করেও আমরা শান্টের ব্যবহার রয়েছে। আর যেটা আমরা সর্বশেষ বললাম সেটা হচ্ছে যে এখানে আমরা শান্ট ব্যবহার করতে পারবো, যে শান্ট আমরা যে অ্যামিটারের যে পাল্লা বৃদ্ধি করব, অর্থাৎ তড়িৎ প্রবাহের মান পরিমাপ যে বৃদ্ধি করব সেটাও আমরা এই শান্ট ব্যবহার করে করতে পারবো। এবার গালভানোমিটার ও শান্টের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয়। তাহলে এখানে একটি বর্তনী দেখানো হয়েছে, এটা গালভানোমিটার, একটা শান্ট। এই যেখানে দেখো একটি তড়িৎ কোষ দেখানো হয়েছে, এখানে চাবি। তো এখান থেকে আই পরিমাণ বিদ্যুৎ গেছে। তো আই বিদ্যুৎ গিয়ে এই বিন্দুতে এসে বিদ্যুৎটা ২ ভাগে ভাগ হয়ে গেছে। যে আই বিন্দুতে এই বিন্দুতে জি এর মধ্য দিয়ে আই যে পরিমাণ কারেন্ট গিয়েছে এবং এস এর মধ্য দিয়ে আইএস পরিমাণ কারেন্ট গিয়েছে এবং বি বিন্দুতে এটা মিলিত হয়েছে। মিলিত হয়ে আবার ঠিক আই পরিমাণ কারেন্ট এখানে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি গ্যালভানোমিটার রোধ কত জি ধরলাম, শান্ট রোধ হচ্ছে এস, বর্তনীর প্রবাহ মাত্রা আই, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে আইজি, শান্টের মধ্যে প্রবাহিত হচ্ছে আইএস। তাহলে বর্তনীর মোট প্রবাহ হচ্ছে আইজি প্লাস আইএস সমান আই। তাহলে আই সমান সমান আইজি প্লাস আইএস। তাহলে যেহেতু গালভানোমিটার ও শান্ট সমান্তরালভাবে যুক্ত, তাহলে এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য, অর্থাৎ গালভানোমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং শান্টের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। তাহলে সেক্ষেত্রে যদি সমান হয় তাহলে আমি লিখতে পারি আইজি জি ইজ ইকুয়াল টু কত, আইএস এস। তাহলে এখানে আমরা একটু লিখতে পারি আইএস আর হচ্ছে কত বলো, আইএস আর হলো এখানে লিখতে পারি হচ্ছে আইএস ভাগ হচ্ছে আইজি সমান জি বাই এস। তাই এটাকে একটু সরল করে আমরা এটা লিখতে পারি। সেই সরল করাটা হচ্ছে এরকম, যে আমরা যদি এই উভয় পাশে যোজন করি, যেমন আইএস প্লাস আইজি ভাগ হচ্ছে আইজি সমান সমান হচ্ছে জি প্লাস এস ভাগ হচ্ছে এস। তাহলে আমরা এখানে লিখতে পারি আইএস প্লাস আইজি মানে কত, আই। তাহলে আই ভাগ হচ্ছে কত বলো, আই জি সমান এখানে জি প্লাস এস বাই এস। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে আইজি সমান কত লিখতে পারি, তাহলে দেখো আইজি সমান সমান আমরা লিখতে পারি, অতএব আইজি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এস জি প্লাস এস ইন্টু আই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই সহজে এই আইজির মানটা আমরা এখানে বের করতে পারলাম। এটা তোমরা নিশ্চয়ই পারবে, তারপরেও আমি এই বিষয়টি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তা এখন দেখো যে এর মধ্যে অনুরূপভাবে আমরা আইএস এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা আমরা এইভাবে বের করতে পারি, যে আইএস সমান সমান জি প্লাস এস ইন্টু আই।
তাহলে দেখো একটি বর্তনীতে গালভানোমিটার এবং শান্ট যুক্ত থাকলে কিভাবে তার মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যায় সেটা কিন্তু আমরা সহজেই আমরা কি আমরা কিন্তু এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। আইজি এবং আইএস আমরা কিন্তু বের করতে এখানে পেরেছি। তাই দেখো আমরা যদি একটি গাণিতিক সমস্যা করি, মানে সমস্যার সমাধান করি, সেটা হচ্ছে 20 ওহম রোধের একটি গালভানোমিটারের সাথে কত রোধের শান্ট জুড়ে দিলে মোট তড়িৎ প্রবাহের 10% অংশ গালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে দেয়া আছে গালভানোমিটার রোধ G = 20 ওহম, তাহলে গালভানোমিটার প্রবাহ মাত্রা IG সমান কত? I এর 10% সমান কত? 0.1 I। শান্ট রোধ কত? S। তাহলে আমাদের যে এই যে কত রোধের শান্ট জুড়ে দিলে এজন্য শান্ট রোধ বের করতে হবে। তাহলে IG = আমি জানি কত? S ভাগ G প্লাস S ইনটু কত? I। তাহলে এখানে মানগুলো আমরা বসালাম, বসিয়ে সরল করে আমরা এখানে S এর মানটা সহজেই বের করতে পারবো। তাহলে S শান্টের একক, যেহেতু শান্ট রোধ এইজন্য এর একক হচ্ছে ওহম। তাহলে এখানে বের হইছে S = 2.22 ওহম। এবার দেখো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। আমরা কিভাবে অ্যামিটারের পাল্লা, অর্থাৎ অ্যামিটার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা পরিমাপ করে এবং এটা বর্তনীতে আমরা এটা শ্রেণীতে যুক্ত করি। আর দেখো এখানে এই যে অ্যামিটার, এখানে শান্ট ব্যবহার করে এটার কিভাবে পাল্লা বৃদ্ধি করতে পারি। তাহলে ধরি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ হচ্ছে R, আর এর মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ I আছে। ধরি যন্ত্রটি দ্বারা আমি NI পরিমাণ প্রবাহ পরিমাপ করতে চাই, আর এর জন্য আমি S পরিমাণ শান্ট আমি ব্যবহার করতে হলাম। তাহলে আমরা জানি IG = S + G * I। তাহলে উপরের সমীকরণ অনুযায়ী আমি লিখতে পারি, যখনই আমি NI পরিমাণ কারেন্ট ব্যবহার করতে, মানে এর মধ্যে দিয়ে পরিমাপ করতে চাই, তাহলে IG জায়গা কত? I সমান কত? S। আর এখানে এই যে এই যন্ত্র এর রোধ হচ্ছে কত? R, শান্টের রোধ হচ্ছে কত? S। আর তড়িৎ প্রবাহ আমরা পরিমাপ করতে চাই কত? NI পরিমাণ, NI। তাহলে এটাকে আমরা একটু গাণিতিকভাবে সরল করে দেখব, যে এটাকে সরল করে কি S এর মান এটা কিভাবে আমরা পেলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এটাকে সরল করে আমরা কিভাবে আমরা এটা পেলাম। তাহলে এখানে দেখো I = কত? S R প্লাস S ভাগ হচ্ছে NI, এটা আমরা জানি। তাহলে দুই পাশ থেকে যদি I বাদ দেওয়া যায়, তাহলে আমার থাকে কত? এখানে I বাদ দিলে থাকে, এই পাশে থাকে 1, আর এই পাশে থাকে কত? দেখো S R প্লাস S ইন্টু কত থাকে এখানে? ইন্টু N থাকে এখানে। এই হলো আমার বিষয়টা হয়ে গেল। তাহলে আমরা এখানে N = লিখতে পারি কত? N = কত লেখা যায়? N = লেখা যায়, N = আমরা লিখতে পারি যে দেখো এটা চলে যাবে উপরে, R প্লাস S ভাগ হচ্ছে S। তাহলে আমরা এটা N = লিখতে পারলাম। তাহলে এখানে N = আমরা এরকম লিখতে পারি যে N = হচ্ছে R ভাগ S প্লাস 1। তাহলে আমরা যদি 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে N মাইনাস 1 সমান কত বলো? R ভাগ S। তাহলে আমরা বের করব হচ্ছে S। অতএব আমরা লিখতে পারি যে S সমান এটা হচ্ছে R, S সমান R বাই N মাইনাস 1। তাহলে দেখো এখানে যে আমাদের যদি এই তড়িৎ প্রবাহ যদি কোনো একটি অ্যামিটারে যদি তড়িৎ প্রবাহ বাড়াতে হয়, তাহলে কি পরিমাণ? R ভাগ N মাইনাস 1 এই পরিমাণ রোধ সমান্তরাল সমবায়ে যোগ করতে হবে। কি পরিমাণ? সেই রোধের মান কত? R ভাগ N মাইনাস 1 এই পরিমাণ রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। তাহলে এবার আমরা মূল্যায়নে আসি যে কির্শফের সূত্র দুটি বলো। তো তোমরা অবশ্যই বলতে পারবে শান্ট কি। তোমরা এই শান্টের আলোচনা হলো।
তোমরা অবশ্যই বুঝতে পেরেছো গালভানোমিটার কি, সেটাও তোমরা বলতে পারবে। এবার একটি বাড়ির কাজ, যে 20 ওহম রোধ একটি গালভানোমিটারের মধ্য দিয়ে যোগ করলে একটি শান জুড়ে দিলে মোট তড়িৎ প্রবাহের, এখানে তোমরা একটু কাজ করবে, সেটা হচ্ছে এই অঙ্কটা আমাদের করা আমি একবার গাণিতিক সমস্যায় করিয়ে দেখিয়েছি। তোমরা এখানে যেটা করবে সেটা হলো যে এই রোধের মান, এই রোধের মান 40 ওহম। কত করবে তোমরা? 40 ওহম। এবং এই জায়গায় 10% এর জায়গায় তুমি দেবে 20%। কত বলো? 20%। এটা দেবে তোমরা হচ্ছে 20%। আর এই জায়গা তোমাদের রোধের মানটা একটি বাড়িয়ে দিলে, যে 40 ওহম রোধ বিশিষ্ট একটি গালভানোমিটারের সাথে। কত ওহম বলো? 40 ওহম। তাহলে আমাদের প্রশ্নটি দাঁড়ালো 40 ওহম রোধের একটি গ্যালভানের সাথে কত রোধের একটি শান জুড়ে দিলে মোট তড়িৎ প্রবাহের 20% অংশ গালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তোমরা এই বাড়ির কাজটি তোমরা করার চেষ্টা করবে, যেহেতু এরকম একটি গাণিতিক সমস্যা আমি করে দিয়েছি। তোমরা এই সমস্যাটি সহজেই একই ধরনের, তোমরা এটা অবশ্যই করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ।